ইরানে হামলার পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার ভাষণে কী কী ইঙ্গিত দিয়েছেন এ নিয়েই আজকের সংবাদ বিশ্লেষণ রয়েছে। আমি আব্দুল্লাহ হুসাইন, আর আমার সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী পার্থশঙ্কর সাহা। স্বাগত আপনাকে সংবাদ বিশ্লেষণে। আপনার সাথে ইতিমধ্যেই ইরান যুদ্ধ নিয়ে কয়েক দফা আলোচনা হয়েছে, কিন্তু এবারের বিষয়টা আসলে আমার কাছে মনে হচ্ছে একটু ইন্টারেস্টিং বলা ঠিক হবে কিনা আমি জানি না। যে বাংলাদেশ সময় আজ সকালে, অর্থাৎ যে আমেরিকার অর্থাৎ যুক্তরাষ্ট্রের হিসাব করলে বুধবার রাত 9টায়, জি, তো ট্রাম্প যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, সেই ভাষণে কি তিনি আসলে নিজেকে জয়ী হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন? আমি যদি ভাষণের অনুবাদটার প্রতিবেদন সেটা যদি আমাদের প্রথম আলো যেটা ছাপা হয়েছে সেখান থেকে বলি, উনি বলেছেন যে আমরা যে অগ্রগতি অর্জন করেছি তার জন্য ধন্যবাদ। উনি ধন্যবাদ দিয়েছেন তার সেনাবাহিনী থেকে শুরু করে সবাইকে, এবং উনি বলছেন যে শীঘ্রই যুক্তরাষ্ট্র তার সমস্ত সামরিক লক্ষ্য পূরণ করবে। অর্থাৎ এর ভেতর দিয়ে এক ধরনের বিজয়ের চিহ্ন দেখানোর চেষ্টা ট্রাম্পের ভাষণের মধ্যে ছিল। এবং দেখেন, যুদ্ধ যখন জড়িত হয়ে যায় কোনো পক্ষ, কেউ কিন্তু পরাজয়ের কোনো কথা বলে না কখনো। আর ট্রাম্প সবসময় আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে, শুধু যে এই যুদ্ধের ক্ষেত্রে তা তো না, যখন ভারত পাকিস্তানের একটা সমস্যা যুদ্ধ তৈরি হলো আর কি, সেই সময় কিন্তু উনি বলেছিলেন যে তাঁর মধ্যস্থতাতেই, উনি একাধিক মধ্যস্থতার কথা বলেছেন এই পর্যন্ত, একাধিক যুদ্ধের মধ্য থেকে, এবং কোনোটাই আসলে ওই পক্ষগুলো পরবর্তীকালে স্বীকার করেনি। তো এবারও সেটাই আমরা দেখেছি যে তার ভাষণের ভিতরে এক ধরনের আসলে বিজয়ের চিহ্ন ফুটে উঠেছে। কিন্তু আমি যদি আপনাকে বলি যে আমি একটা লেখার আপনার সঙ্গে বলছিলাম যে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন এর একজন বিশ্লেষক, তিনি ব্র্যাড রায়ান, তিনি বলছেন যে ট্রাম্প হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি কিনা আপনার এই যে পরাজয়কে জয় হিসেবে দেখানোর চেষ্টাই সবসময় করেন, এবং এই ক্ষেত্রে তিনি বেশ পারঙ্গম। এবং 2020 সালের যে নির্বাচন, সেখানেও কিন্তু তিনি হেরেছিলেন, কিন্তু সেটাকে তিনি তার কখনোই পরাজয়টা স্বীকার করেননি, বিজয় হিসেবে দেখেছিলেন। তো এবারের ভাষণেও তার মতে আসলে সেই অবস্থাটাই, তারই একটা প্রতিফলন দেখা গেছে এবারের ভাষণে। তার ভাষণ থেকে যদি আমরা বিশ্লেষণ করি তার ভাষণটাকে, সেখানে কি কোনো জায়গায় কোনো রকমের লক্ষণ কি দেখা গেছে যে তিনি যুদ্ধ থেকে সরে আসবেন? না, তিনি তো সেই কথা বলছেনও যে আরো আগ্রাসী হবেন, 2-1 সপ্তাহের মধ্যে তিনি যুক্তরাষ্ট্র আরো কঠোর হবে। তো কঠোরতার কথা কিন্তু আমরা ওই নানা রকম এই যে সময় বেঁধে দিয়ে এর আগে অনেকবার কঠোরতার কথা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা দেখেছি সেটা গণমাধ্যমে, যে ওই বৃহস্পতিবার রাতে বা অমুক রাতে যে হামলা হবে, এটা হবে ভয়ানক হামলা, ইত্যাদি ইত্যাদি। তো এবারও সেই কথাই, এটা যুদ্ধের একটা স্ট্র্যাটেজি, অন্য কিছু হয়তো বা না। তো এটা সবসময় করা হয়ে থাকে। তো কিন্তু আপনি যেটা বললেন যে বের হয়ে আসার যে একটা, প্রশ্নটা এই জন্যই করছি কারণ এখন তো যুক্তরাষ্ট্রেও তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে এবং তিনি চাপের মুখেও রয়েছেন। এমন পরিস্থিতিতে কি তার যে ভাষণ, দেখেন, আমি এই যে আপনার সঙ্গে কথা বলার আগে আরেকজন বিশ্লেষক, সিএনএন এর স্টিফেন কলিন্স, তার একটা লেখা পড়লাম। উনি তার একটা বিশ্লেষণ করেছেন এই ভাষণের, এবং সেখানে তিনি বলছেন যে মানুষের কিন্তু বেশ কিছু আশা ছিল, কারণ এটা হচ্ছে প্রথম ভাষণ। এই যে 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হলো, তারপর থেকে কিন্তু জাতির উদ্দেশ্যে দেয়া তার প্রথম ভাষণ, এবং বেশ কিছু প্রশ্নের মানুষজন উত্তর খুঁজেছিল, সেগুলো তারা আসলে পায়নি। যেমন ধরেন, যুক্তরাষ্ট্র জুড়ে যে অর্থনৈতিক একটা, যুক্তরাষ্ট্র কেন, এটা তো সারা বিশ্ব জুড়ে একটা অর্থনৈতিক সংকট, অণুজ প্রণালীতে নিয়ন্ত্রণ তার নেই। তারপরে হচ্ছে তার মিত্রগুলো এখন পর্যন্ত তার পক্ষে যে দাঁড়াবে এর কোনো ইঙ্গিত নেই। তারপরে জীবনযাত্রার ব্যয় বহন করা, মানুষ আসলে এন্ড কখন, এই পরিসমাপ্তি কখন হবে, সমাপ্তি কখন হবে এই যুদ্ধের, সে ব্যাপারে একটা কংক্রিট চিত্র চাইছিল, কিন্তু সেটা আসলে উনি দেননি। আচ্ছা, আপনি যেহেতু বলছেন প্রসঙ্গটা, পশ্চিমা বিশ্ব এবং ন্যাটো কেউই তো তার সঙ্গে নেই, এমন পরিস্থিতিতে তার জন্য বিষয়টা কতটা সহজ, যুদ্ধ চালিয়ে যাওয়া কিংবা কঠিন? এবং সঙ্গে যে নেই এবং সঙ্গে না থাকার জন্য ট্রাম্পের যে উষ্মা, তার ক্ষোভ, সেটার বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখেছি। তিনি সেখান থেকে চলে যাওয়ারও একটা হুমকি কিন্তু দিয়েছেন। কেন আমি এখন তার সঙ্গে নেই, আপনি দেখেন যে উপসাগরীয় যুদ্ধের সময় অন্যান্য মিত্র, পশ্চিমা শক্তি কিন্তু তাদের মিত্র হিসেবে ছিল, কিন্তু এবার ট্রাম্প কাউকে খুঁজে পাচ্ছেন না। এর কারণ হচ্ছে যে এই যুদ্ধটা আসলে খুব বেশি করে হয়তো যুক্তরাষ্ট্র, ইসরায়েলের এবং তারপরে হচ্ছে যুক্তরাষ্ট্রের, এরকম অনেকেই কথা বলছেন আর কি, অনেক বেশি করে যুক্তরাষ্ট্রের এবং তারপরে ইসরায়েল এবং তারপরে যুক্তরাষ্ট্রের। তা যদি হয়ে থাকে, তাহলে এর দায়ভার আসলে অন্য রাষ্ট্রগুলো কেন নেবে? এবং দেখেন যে এই যুক্তরাষ্ট্র এই যুদ্ধ শুরুর পর
ইরান যে কাজটা করেছে, ইরান কিন্তু এই তার যে প্রতিবেশী দেশগুলো যারা কিনা যুক্তরাষ্ট্রের সহযোগী রাষ্ট্র হিসেবে পরিচিত, যুক্তরাষ্ট্রকে নানা স্থাপনা সেই সব দেশে আছে, সেগুলোতে হামলা চালিয়েছে এবং একটা পর্যায়ে ইরান এখানে জ্বালানি সংকটের একটা দিকে নিয়ে চলে গেছে, কিন্তু সেটা তার মানে একটা গুরুত্বপূর্ণ কৌশলগত একটা মানে কি বলবো যে ইতিবাচক দিক এই অন্ততপক্ষে ইরানের পক্ষ থেকে। সেই এই প্রক্রিয়ার ভেতরে আসলে পশ্চিমা শক্তিগুলো আর জড়াতে চায়নি, কারণ প্রত্যেকেরই কিন্তু কোনো না কোনো ক্রাইসিস আছে এখন। আচ্ছা, মানে যুদ্ধের শুরুতে উনি যেটা বলেছিলেন যে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ, সেখান থেকে তাকে ঠেকাতে কিংবা বাধা দিতে এই যুদ্ধ। তো এখন তো তিনি আসলে মানে এই প্রসঙ্গটা কি তিনি এখনো বলছেন নাকি ওই জায়গায় ব্যাপারটা যদি ধরেন হতে পেরেছেন? এর আগের যে কিছুদিন আগে যে যুক্তরাষ্ট্রের হামলা হলো, তখন কিন্তু বলেছিল যে ইরানের তাকে পরমাণু শক্তি তার সমস্ত স্থাপনা আমরা ভেঙে দিয়েছি এবং করেছি ইত্যাদি নানা রকম কথা বলেছে। সেটা যদি হয়ে থাকে তাহলে এখন আবার যুদ্ধ কেন, এই প্রশ্নটা আসছে। তার মানে কি তখন ব্যর্থ হয়েছিল? এবং এখন কয়েকদিন পরপরই তারা কিন্তু বলে যাচ্ছে যে যে পরমাণু শক্তি তার যে মানে শক্তি সেগুলো তাকে তারা নিউট্রালাইজ করেছে, ধ্বংস করে দিয়েছে। এমনকি আগামী কয়েকদিনে বোধহয় আরও কিছু করা হবে এবং তারা একদম প্রস্তর যুগে নিয়ে যাবে, এই ধরনের হুমকি টুমকি দিয়েছে এই সাম্প্রতিক ভাষণে। তো এগুলো তো আসলে নানা রকম মানে রেটরিক আর কি। হ্যাঁ, তো এই রেটরিকগুলো আমরা সবসময় শুনে আসছি, কিন্তু আপনি যেটা বললেন যে আমরা কিন্তু দেখেওছি যে যুক্তরাষ্ট্র যখন কোনো জায়গায় কাজগুলো করতে চায়, যেমন ইরাকে বলা হলো যে সাদ্দাম হোসেনের যে ভয়ানক মারণাস্ত্র ছিল, কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি সেগুলো নাই। তারপরে এই ইরানের ক্ষেত্রে সে কথাগুলো বলা হচ্ছিল। হ্যাঁ, তো আদৌ আসলে এই জিনিসগুলোর কতটুকু আছে এবং কতটুকু যুক্তরাষ্ট্র ধ্বংস করতে পেরেছে, আদৌ পেরেছে কিনা, সেটা এখনো আসলে প্রশ্ন সাপেক্ষ বিষয়। তিনি ট্রাম্প আসলে এমন একটি সময়ে দাঁড়িয়ে আছেন যখন চারদিকে অস্থিরতা চলছে। আপনি বললেন যে জ্বালানি সংকট থেকে শুরু করে অর্থনৈতিক একটা মানে সেখানেও একটা চাপের মধ্যে রয়েছে সারা বিশ্বই, যুক্তরাষ্ট্র। আমি যদি আলিফ আপনার প্রশ্নের মাঝামাঝি একটুখানি বলি যে আপনি সিএনএন এবং এসএসআরএস এর একটা জরিপ দেখেন যে ট্রাম্পের কিন্তু নিজের সমস্যাটা খুব প্রকট হচ্ছে। তার নিজের জনপ্রিয়তা, প্রেসিডেন্ট হিসেবে সর্বনিম্ন জনপ্রিয়তা নিয়ে উনি এখন আছেন, 35% সেটা। এবং 68% যুক্তরাষ্ট্রের 68% নাগরিক তারা সেখানে স্থল সেনা পাঠানোর বিরোধী। এমনকি তার নিজ দল ডেমোক্রেটিক পার্টির মধ্যেও কিন্তু তার প্রতি সমর্থন কমে যাচ্ছে। সাধারণভাবে তো কমছে, নিজ দলের মধ্যেও কিন্তু ডেমোক্রেটিক পার্টির মধ্যে এখনও অবশ্য মানে ইরানের ব্যাপারে তার প্রতি পজিটিভ লোকের সংখ্যা বেশি, কিন্তু সেটাও কিন্তু কমে আসছে আমি বলছি। সেক্ষেত্রে ওইটাও একটা মানে সমস্যা তার জন্য। তার মানে নানা ধরনের চাপের মধ্যে আছে। হ্যাঁ, একটা অর্থনৈতিক, তারপরে হচ্ছে নিজের মানে অস্তিত্ব রক্ষার যে প্রেসিডেন্ট হিসেবে তার টিকে থাকার যে বিষয়টা আছে, সেখানেও কিন্তু একটা বড় ধরনের সংকট দেখা দিয়েছে তার। তিনি কি মনে হচ্ছে তিনি বিষয়গুলো কিভাবে সামাল দিবেন? অতীত অভিজ্ঞতা কি বলে? না, এখানে এখানে একটা বিষয় যে যে প্রশ্নটা আসলে যে উনি সবাইকেই সবার উপরেই কিন্তু বিরূপ। দেখেন যে তার যে পশ্চিমা শক্তি, তার যে ন্যাটো, তিনি সেখান থেকে বের হয়ে যাওয়ার কথা বলছেন অনেক ক্ষেত্রে। তো এটা তো আসলে এক ধরনের কি বলবো যে যখন মানুষ ভীষণ বিরক্ত হয়, যখন আসলে একটা নেতিবাচকতা তার ভেতরে তৈরি হয় আর কি, এটা মানে দৃশ্যত তাই মনে হয়। যুদ্ধ তো অনেক বড় ব্যাপার, এর মধ্যে অনেক ভেতরে মানে সিক্রেটস থাকে, সেগুলো হয়তো আমরা সব জানি না। কিন্তু আমি যে বিশ্লেষণগুলোর কথা আপনাকে বললাম, বিভিন্ন দেখছেন যে সেই জায়গায় কিন্তু তার এই ভাষণের ক্ষেত্রে তিনি সবসময় অনেক ক্ষেত্রে বিজয়ীর ঘোষণা করেন বা মানে নিজেকে ওইভাবে দেখানোর চেষ্টা করেন। এবার হয়তো তাকে অনেক বেশি কি বলবো যে সেই তার উজ্জ্বল্যটা অনেক অনেক বেশি ছিল না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, রাজনীতি, অর্থনীতি, অপরাধ, আন্তর্জাতিক সহ নানা বিষয়ের উপর সংবাদ বিশ্লেষণ নিয়ে আমরা প্রতিদিনই আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।